প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি যশোর বোর্ডে 2019 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে নিই। তালহা লিমিটেড এর উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ। এরপর দেখেন কাঁচামাল মজুদ 1/1/2018 30,000 টাকা, কাঁচামাল ক্রয় 70,000 টাকা, কাঁচামাল মজুদ 31/12/2018 20,000 টাকা, প্রত্যক্ষ শ্রম 10,000 টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ 7,000 টাকা, অফিসের বেতন 3,000 টাকা, কাঁচামালের বহন খরচ 5,000 টাকা, বিক্রয় পরিবহন 6,000 টাকা, যন্ত্রপাতি মেরামত ব্যয় 10,000 টাকা, যন্ত্রপাতির অপচয় 5,000 টাকা, আসবাবপত্র ক্রয় 6,000 টাকা, বিক্রয় 1,80,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা, অফিস খরচ 1,000 টাকা, বিজ্ঞাপন খরচ 1,500 টাকা আর অফিস ভাড়া 2,500 টাকা। এরপর দেখেন করণীয় কতে বলা হয়েছে উপরোক্ত তথ্যগুলো থেকে স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে জেনে নিই স্থায়ী সম্পদ কাকে বলে। যে সম্পদ বিশেষ করে 1 বছরের উপরে ব্যবহার করা হবে, যেটার মূল উদ্দেশ্য ব্যবসায় ব্যবহার করা, সেটাই মূলত স্থায়ী সম্পদ। তো এখানে আমাদের স্থায়ী সম্পদ দুইটা আছে, একটি হলো আসবাবপত্র ক্রয় আর একটি হলো যন্ত্রপাতি ক্রয়। তার মানে এই দুইটা মিলেই হলো মোট স্থায়ী সম্পদ এর পরিমাণ। তাহলে আমরা প্রথমে এখানে লিখব আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্র ক্রয় কত? 6,000 টাকা। আমরা এটা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরে দেখেন আমাদের আছে যন্ত্রপাতি ক্রয়। তাহলে আমরা এইবার লিখব যন্ত্রপাতি ক্রয়। এই যন্ত্রপাতি ক্রয় হলো আমাদের 30,000 টাকা। তাহলে আমরা এখানে প্রথম টাকার ঘরে 30,000 টাকা লিখলাম। এই দুইটা টাকা মিলে আমাদের হয় হলো 36,000 টাকা। আর এইটাই হলো মোট স্থায়ী সম্পদের পরিমাণ। এবার খতে দেখেন বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো। তো প্রত্যক্ষ খরচ বলতে কি বোঝায়? প্রত্যক্ষ খরচ হলো যে খরচগুলো পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে, সেই খরচগুলোকেই মূলত প্রত্যক্ষ খরচ বলা হয়। তো এখানে প্রত্যক্ষ খরচ বলতে প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম, এই দুইটাকেই মূলত প্রত্যক্ষ খরচ বলা হয়। তো এখানে দেখেন প্রত্যক্ষ কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল যেটা সেটা। তো এখানে ব্যবহৃত কাঁচামাল আমাদের দেওয়া নেই, তাই আমাদের এই প্রথমে ব্যবহৃত কাঁচামালটা বের করে নিতে হবে, যেটা হলো প্রত্যক্ষ ব্যয়। আর আরেকটি হলো প্রত্যক্ষ শ্রম। এই দুইটাই হলো মূলত এখানে প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ। তো এখানে দেখেন প্রথমে আমাদের কাঁচামাল প্রারম্ভিক যেটা, সেটা আমরা আগে লিখে নেব। আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদ আমরা এইভাবে লিখে নেব, কাঁচামালের প্রারম্ভিক মজুদ। তার মানে 1/1/2018 তারিখে যে কাঁচামাল আছে ওইটা 30,000 টাকা। 30,000 টাকা আমরা প্রথমে এখানে লিখলাম। প্রথম টাকার ঘরে লিখলেও হয়তো, আমরা এখানেই থাক। এরপরে দেখেন কাঁচামাল ক্রয়, আর কাঁচামাল ক্রয় এর সাথে যোগ হবে। তার মানে আমাদের এখানে কাঁচামাল ক্রয়। তো কাঁচামাল ক্রয় আমরা প্রথম টাকার ঘরে লিখব কত? 70,000 টাকা। আমরা লিখলাম 70,000 টাকা। এরপরে দেখেন কাঁচামালের বহন খরচ আছে কিনা দেখতে হবে। কাঁচামালের বহন খরচ আছে 5,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব কাঁচামালের বহন খরচ কত? 5,000 টাকা। তাহলে এই 70,000 আর এই 5,000 মিলে আমাদের কাঁচামাল ক্রয় বাবদ ব্যয় হলো কত? 75,000 টাকা। আমরা এই শেষ টাকার ঘরে লিখলাম। এই দুইটা মিলে আমাদের মোট কাঁচামালের ব্যয় বের হলো, যেটা ব্যবহৃত কাঁচামাল। তার মানে 1,05,000 টাকা। আমরা এখানে লিখলাম 1,05,000 টাকা। এটা হলো ব্যবহারযোগ্য কাঁচামাল। এটা আপনি এখানে লিখলে ভালো হবে, না লিখলেও হবে। এর সাথে আমরা সমাপনী কাঁচামাল, যেটা আমাদের এখনও ব্যবহার হয়নি, সেটা বাদ দিলেই আমাদের কতটুকু ব্যবহার হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাই এখান থেকে আমরা লিখব কি, এই দুইটা আমরা যোগ করি, যোগ চিহ্ন দিয়ে, আর এইটা হলো বিয়োগ। তার মানে কাঁচামালের সমাপনী মজুদ আমরা এখানে লিখব কাঁচামালের সমাপনী মজুদ। তো এই কাঁচামালের সমাপনী মজুদ তার মানে 31/12/2018 যেটা আছে সেটা হলো 20,000 টাকা। আমরা এই 20,000 টাকা এই টাকা থেকে বাদ দেব, দিলে আমরা পাচ্ছি এখানে 85,000 টাকা। তার মানে এই 85,000 টাকাই হলো আমাদের ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমরা এটা হলো আমাদের ব্যবহৃত কাঁচামাল। আমরা এখানে লিখে নিলাম ব্যবহৃত কাঁচামাল। তো ব্যবহৃত কাঁচামাল আমাদের 85,000 টাকা। এর সাথে আমাদের যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ হবে। তা আমরা লিখব যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচ। তো অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আমাদের কি আছে?
দেখেন এখানে আছে প্রত্যক্ষ শ্রম আর অন্যান্য প্রত্যক্ষ খরচ, তার মানে প্রত্যক্ষ শ্রমটাও এর মধ্যেই যাবে। তাহলে আমরা প্রথমে লিখব প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ শ্রম তার মানে প্রত্যক্ষ মজুরি বা শ্রম একই কথা, 10,000 টাকা আমরা এখানে প্রথম টাকার ঘরে লিখব, যেহেতু এই দুইটা যোগ করে আমরা একবারে যোগ করব। এরপরে দেখেন আছে হলো অন্যান্য প্রত্যক্ষ খরচ 7,000 টাকা, এটাও এর সাথে যোগ হবে, তার মানে অন্যান্য প্রত্যক্ষ খরচ কত 7,000। এই দুইটা খরচ মিলে আমাদের এখানে হবে কত 17,000, আমরা এই শেষ টাকার ঘরে লিখব। আর দেখেন এবার ব্যবহৃত কাঁচামাল ছিল আমাদের 85,000 টাকা, আমরা এখানে ব্যবহৃত কাঁচামালের সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচ 17,000 যোগ করলে আমরা পাচ্ছি 1,02,000 টাকা। এই 1,02,000 টাকায় আমাদের মূলত প্রত্যক্ষ ব্যয়, তার মানে 1,02,000 টাকা এটাই হলো আমাদের মোট প্রত্যক্ষ খরচ। আমরা এখানে লিখে দিই মোট প্রত্যক্ষ খরচ, তার মানে মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ 1,02,000 টাকা। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে যে উদ্দীপকের তথ্যগুলো থেকে কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মোট ব্যয় 1,70,000 টাকা ধরে মোট ব্যয়ের উপর পণ্য ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। তো প্রথমে জেনে নিই কালীন ব্যয় কাকে বলে। অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ও বিক্রয় পরিব্যয় মিলে হয় কালীন ব্যয়। তো এখানে আমাদের প্রথমে কালীন ব্যয় নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে দেখেন কালীন ব্যয়ের মধ্যে কোন কোন আইটেম যাবে। তো প্রথমে দেখেন আমাদের এখানে আছে অফিসের বেতন, এটা আসবে কালীন ব্যয়, তার মানে অফিসের বেতন, অফিসের বেতন কত টাকা 3,000 টাকা, আমরা প্রথম টাকার ঘরে লিখলাম অফিসের বেতন। এবার দেখেন বিক্রয় পরিবহন, তার মানে এটা বিক্রয় খরচ, বিক্রয় পরিবহন, তো বিক্রয় পরিবহন কত 6,000 টাকা, তার মানে বিক্রয় খরচ আর প্রশাসনিক বা অফিস খরচ এই দুইটা খরচ মিলেই হবে কালীন ব্যয়। তো অফিসের বেতন এটা যেহেতু অফিস খরচ এটা আসবে, আর বিক্রয় পরিবহন এটা বিক্রয় খরচ এটাও আসবে। এরপর দেখেন সরাসরি অফিস খরচ আছে এটাও আসবে, তো সরাসরি অফিস খরচ কত 1,000 টাকা। এরপরে দেখেন আছে হলো বিজ্ঞাপন খরচ, তো আমরা বিজ্ঞাপন খরচ এটাও বিক্রয় খরচ, তাহলে বিজ্ঞাপন খরচ এখানে আছে 1,500 টাকা। এরপরে সর্বশেষ দেখেন অফিস ভাড়া, তার মানে এটাও একটা প্রশাসনিক খরচ বা অফিস খরচ, তাহলে আমরা এখানে লিখব অফিস ভাড়া। অফিস ভাড়া আছে আমাদের 2,500 টাকা। এই মিলে আমাদের হবে কত 14,000 টাকা। এই 14,000 টাকাই হলো আমাদের কালীন ব্যয়। এবার গড় পরের অংশে দেখেন বলা হয়েছে মোট ব্যয় 1,70,000 টাকা ধরে মোট ব্যয়ের উপর পণ্য ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। এখানে দেখেন মোট ব্যয়ের পরিমাণ দেওয়া রয়েছে 1,70,000 টাকা, কিন্তু পণ্য ব্যয় দেওয়া নেই, তাহলে আমাদের আগে পণ্য ব্যয় বের করে নিতে হবে। আর আমরা জানি মোট ব্যয় থেকে কালীন ব্যয় বাদ দিলেই পণ্য ব্যয় পাওয়া যায়, কারণ হলো মোট ব্যয় মানে সমস্ত ব্যয় মিলে, আর সেখান থেকে যদি আমরা কালীন ব্যয় বাদ দিই তাহলে অবশিষ্ট যে ব্যয়টা থাকে সেটা হলো আমাদের পণ্য ব্যয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে পণ্য ব্যয় বের করে নেওয়া। তাহলে আমরা এখানে পণ্য ব্যয় সমান মোট ব্যয় মাইনাস কালীন ব্যয়। তো এখানে দেখেন মোট ব্যয় আমাদের অঙ্কে দেওয়া আছে কত 1,70,000 টাকা, প্রশ্নে দেওয়া আছে, তার মানে গ প্রশ্নেই দেওয়া আছে। আর কালীন ব্যয় আমরা এই যে বের করলাম 14,000, তাহলে এখন এই মোট ব্যয় 1,70,000 থেকে 14,000 টাকা বাদ দিলে আমাদের হবে 1,56,000 টাকা। এইটাই হলো আমাদের পণ্য ব্যয়। এবার দেখেন যে মোট ব্যয়ের উপর পণ্য ব্যয়ের শতকরা হার নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এবার এটা লিখে নেব মোট ব্যয়ের উপর পণ্য ব্যয়ের শতকরা হার, পণ্য ব্যয়ের শতকরা হার সমান, তার মানে এখানে আমাদের পণ্য ব্যয় সূত্রে আসবে পণ্য ব্যয়, তার মানে যেটার হার বের করব সেটা উপরে যাবে, আর যার উপর হার বের করব সেটা নিচে, তাহলে মোট ব্যয়ের উপর হার, তার মানে মোট ব্যয় নিচেই, আর গুণ 100। তাহলে এখানে দেখেন আমাদের পণ্য ব্যয় কত ছিল 1,56,000, লিখলাম 1,56,000, আর মোট ব্যয় ছিল কত 1,70,000, লিখলাম 1,70,000 গুণ 100। আর এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো 91.76%। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর।
তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।